বা আমাদের দেশের যে সামাজিক আর্থিক এবং লোকতন্ত্র রয়েছে, সামাজিক ও আর্থিক লোকতন্ত্র, সেখানকার যে নীতিগুলো রয়েছে না, সেইগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের সংবিধানের যে ভাগ, ভাগ 4 এবং আর্টিকেল নাম্বারটা যদি বলা হয়, আর্টিকেল হচ্ছে 36 থেকে 51। ঠিক আছে, এই আর্টিকেলগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো আজকে টপিকটা হচ্ছে কি, ডিপিএসপি, শর্ট ফর্মে বলা হয় ডিপিএসপি, বা এটা সম্পূর্ণ নাম হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল। ঠিক আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বাংলায় যাকে বলা হচ্ছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। ঠিক আছে, তো দেখো আমাদের যে সংবিধান সভা ছিল, ঠিক আছে, তো সেই সংবিধান সভার অ্যাডভাইজারি বা পরামর্শদাতা কে ছিলেন, তার নাম হচ্ছে বি.এন. রাও, বি.এন. রাও। ঠিক আছে, তো তিনি বলেছিলেন আমাদের দেশের যে জনগণ রয়েছে তাদের অধিকারকে দুভাগে ভাগ করা উচিত। তাদের অধিকারকে দুভাগে ভাগ, একটা ভাগ কি হবে, একটা ভাগ হবে যেটাকে কোর্টে এনফোর্স করা যাবে, বা কোর্টে সেটা নিয়ে কমপ্লেন করা যাবে বা কোর্টে কেস করা যাবে। ঠিক আছে, একটা হচ্ছে এনফোর্সেবল ইন কোর্ট, ইন কোর্ট, আর একটা নট এনফোর্সেবল, মানে কি, যেটা নিয়ে তুমি কোনো রকম কেস করতে পারবে না। ঠিক আছে, দেখো আমরা যেগুলো নিয়ে কেস করতে পারবো সেটা হচ্ছে আমাদের মৌলিক অধিকার, মৌলিক অধিকার। ঠিক আছে, আমাদের মৌলিক অধিকার যদি কখনো এরম হয় যে আমাদের মৌলিক অধিকার উল্লঙ্ঘন হচ্ছে, তো আমরা সেই বিষয়টা নিয়ে কোর্টে যেতে পারি। ঠিক আছে, কিন্তু রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক যে নীতিগুলো রয়েছে বা ডিপিএসপির আন্ডারে যে বিষয়গুলো থাকবে সেইগুলো কিন্তু কোর্টে ইনফোর্সেবল নয়। কোথায় নয়? কোর্টে। ঠিক আছে, আমরা সেগুলো নিয়ে কোর্টে কোনো রকম কেস করতে পারবো না বা কোর্টে কোনো রকম কমপ্লেন করতে পারবো না। এগুলো হচ্ছে সরকারি ইচ্ছা অনুসার। এরপর ডিপিএসপির মধ্যে কি কি রয়েছে সেগুলো তো আমরা দেখবই। তার আগে দেখো, যেহেতু এটাকে মানে কোর্টে নিয়ে যাওয়া যায় না, তার জন্য, ঠিক আছে, এটাকে কি বললাম যে কোর্টে নিয়ে যাওয়া যায় না, তার জন্য কে টি সাহা, ঠিক আছে, কে টি সাহা তিনি কি বলেছিলেন জানো, যে ডিপিএসপি হচ্ছে এমন এক ধরনের চেক, যে চেকটার ভুগতান কে করবে? ব্যাংক নিজের ইচ্ছা অনুসারে। এরপর দেখো আমাদের যে সংবিধানের মানে মূল অরিজিনাল সংবিধান রয়েছে, সেখানে ডিপিএসপিতে বা ভাগ 4-এ যে ছবিটা আঁকা রয়েছিল সেটা হচ্ছে এইটি, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এই ছবিটা হচ্ছে আমাদের ইতিহাস এবং মহাকাব্য থেকে নিয়ে পরে বানানো, যেখানে দেখা যাচ্ছে যে ঘোড়ায় বা রথে করে একজন যোদ্ধা যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিপিএসপি। বুঝতে পেরেছো? এই ডিপিএসপি আমাদের সংবিধানের ভাগ 4 এবং আর্টিকেল নাম্বার 36 থেকে 51 পর্যন্ত রয়েছে, তোমরা জানো। তো এই যে ডিপিএসপি শর্ট ফর্মে আমি বলছি, ঠিক আছে, তো এটা কোথাকার সংবিধান থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপর দেখো আমরা যাব মূল টপিকে। ঠিক আছে, তো আমি প্রথমে বলে দিই, ভারতীয় সংবিধানের ভাগ 4 সামাজিক অর্থনৈতিক গণতন্ত্রের চিহ্ন হিসাবে পরিচিত। ঠিক আছে, আমাদের সংবিধানের ভাগ 4কে কি বলা হয়? সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্রের চিহ্ন বলা হয়। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন আসে যে সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের চিহ্ন কাকে বলা হয়, তাহলে সেটা হচ্ছে ভাগ 4। এরপর রাষ্ট্রীয় নীতির মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি একে অপরের পরিপূরক। তার মানে কি? এই কথাটার অর্থ হচ্ছে ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপি, ঠিক আছে, এরা হচ্ছে একে অপরের পরিপূরক। বুঝতে পেরেছো? ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপি। নেক্সট, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে, এটা তো এখনই তোমাদেরকে বললাম। এরপর চলে যাব আমাদের মূল সংবিধানের যে আর্টিকেলগুলো রয়েছে সেখানে। তো দেখো
প্রথম যে আর্টিকেল, আর্টিকেল নাম্বার 36, এখানে বলা হয়েছে ডেফিনেশন অফ স্টেট। কি বলা হয়েছে? ডেফিনেশন অফ স্টেট মানে কি? স্টেটের যে সংজ্ঞা। দেখো এখানে স্টেট বলতে আমরা কোন পার্টিকুলার রাজ্য মানে ওয়েস্ট বেঙ্গল বা ধরো ইউপি এগুলোকে আমরা কিন্তু বুঝবো না, ঠিক আছে? এখানে স্টেট বলতে কিন্তু তা নয়। এখানে স্টেট বলতে কি বোঝানো হয়েছে জানো? এখানে স্টেট বলতে বোঝানো হয়েছে যে বিভিন্ন ধরনের যে সিকিউরিটি বডি আছে, যেমন আমাদের যে লেজিসলেটিভ বডি রয়েছে যারা আইন তৈরি করে, যেমন পার্লামেন্ট, ঠিক আছে? আচ্ছা এটা একটু ইরেজ করে দিই। আচ্ছা ঠিক আছে, চলো, ঠিক আছে। তাছাড়া আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাও একটা স্টেট। স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকার সেটাও কিন্তু একটা স্টেট। বা লোকাল অথরিটি যেগুলো রয়েছে, লোকাল অথরিটি, ঠিক আছে? লোকাল অথরিটি বলতে যেমন পঞ্চায়েত বা আরো অন্যান্য যে পাবলিক অথরিটি রয়েছে না, যেগুলো সরকারি জায়গা রয়েছে, তারা বিভিন্ন সময় কি মানুষের সুবিধার্থে কিছু কিছু নিয়ম তৈরি করে, ঠিক আছে? তো এখানে রাষ্ট্র বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এখানে রাষ্ট্র বলতে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার বা লোকাল অথরিটি যারা রয়েছে, যেমন পঞ্চায়েত, ব্লক অফিস, ঠিক আছে, এদেরকে। তো এইগুলাকে, এবং আমাদের যে এক্সিকিউটিভ রয়েছে মানে প্রেসিডেন্ট, আবার লেজিসলেটিভ আমাদের যে পার্লামেন্ট রয়েছে, এই সবগুলোকেই কিন্তু এখানে স্টেট বলা হয়েছে। এখানে স্টেট বলতে কোনো একটা পার্টিকুলার যে রাজ্য, সেই রাজ্যকে বলা হয়নি, এইটুকু একটা জিনিস মনে রাখবে, ঠিক আছে? এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার 37। আর্টিকেল নাম্বার 37 কি বলছে? আর্টিকেল নাম্বার 37 বলছে যে যেসব বিধি বা যেসব কথাগুলো তোমার, যেসব বিষয়, দেখো যদি বাংলা পাতি বাংলায় বলি, যেসব বিষয়, ঠিক আছে, যেসব বিষয় এই আর্টিকেল 36 থেকে 51 মধ্যে থাকবে, ঠিক আছে, সেই সব বিষয়কে নিয়ে আমরা আদালতে যেতে পারবো না। যেটা আমি তোমাদেরকে এখনই বললাম একটু আগেই, যে ডিপিএসপি কে আমরা কোর্টে নিয়ে যেতে পারবো না। এমন কোনো বিষয় যেটা ডিপিএসপির আন্ডারে যদি থাকে, তো সেটা কিন্তু আমরা কোর্টে নিয়ে যেতে পারবো না, বা কোর্টে সেটা নিয়ে আমরা কোনো রকম অভিযোগ করতে পারবো না, বাংলা কথা, ঠিক আছে? এটা হয়ে গেল আর্টিকেল নাম্বার 37। এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার 38, যেখানে কি বলছে? যেখানে বলছে যে রাজ্যের উচিত, এখানে রাজ্য বলতে কি বললাম? সেন্ট্রাল গভর্নমেন্ট, পার্লামেন্ট, স্টেট বা লোকাল অথরিটি সবাইকে বলছে, ঠিক আছে? যে রাজ্যের উচিত তার জনগণের কল্যাণ প্রচার করা। মানে কি? সরকার কি করবে? একটা কল্যাণমূলক দেশ গড়ে তুলবে বা কল্যাণমূলক রাজ্য গড়ে তুলবে, ঠিক আছে? এবং তার সাথে কি, তার সাথে কয়েক প্রকারের ন্যায় দিতে হবে, যেমন সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। এই যে ন্যায়, এই ন্যায়টা যেমন সমাজের মধ্যে থাকে বা ভারতের জনগণ পায়। তার মানে এটা নয় যে এই বিষয়টা করতেই হবে। যদি মানে ঘটনাটা কিরকম হচ্ছে, যে আর্টিকেল 38 বলছে যে সরকারকে জনগণের কল্যাণমূলক কাজ করতে হবে। এরপর তুমি দেখলে যে এখন বর্তমানে যে সরকার রয়েছে, সেটা তুমি রাজ্য সরকারের দেখো বা কোনো লোকাল অথরিটিকে নিয়ে দেখো, তো তারা দেখলে যে সমাজে কল্যাণমূলক কাজ তারা করছে না। তো তুমি ভাবলে এটাকে নিয়ে কোর্টে যাই, কিন্তু তুমি কোর্টে যেতে পারবে না। কেন? আর্টিকেল 38 কিসের আন্ডারে পড়ছে? ডিপিএসপির আন্ডারে পড়ছে। তার জন্য তুমি এটাকে কোর্টে নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? প্রথমত এই একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর দেখো আর্টিকেল নাম্বার 39, এখানে কি বলছে? যে পুরুষ ও মহিলাদের জন্য একই কাজের জন্য একই মজুরি। দেখো এই বিষয়টা বুঝতে হবে তোমাদেরকে। একই কাজ, যদি মনে করো 100 মিটার গর্ত করতে হয় কোনো একটা জায়গায়, 100 মিটার গর্ত, বা 100 মিটারটা অনেক বেশি বলে দিচ্ছি, ধরো 5 ফুট গর্ত করতে হবে, ঠিক আছে? দেখো কি বললাম, যে এই গর্তটা ধরো তোমাকে করতে হবে, এতটা গর্ত করতে হবে, ঠিক আছে? তো এই গর্তটা করার জন্য পুরুষকে যা বেতন দেওয়া হবে, ঠিক আছে, পুরুষকে, মহিলাকেও সেম বেতন দিতে হবে। মানে একই কাজের জন্য পুরুষ এবং মহিলা নির্বিশেষে
একই বেতন দিতে হবে। যেমন একজন টিচার, যিনি হাই স্কুল বা প্রাইমারি স্কুলের টিচার, তিনি ম্যাম হোক বা স্যার, ঠিক আছে, তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী এবং তাদের কাজ অনুযায়ী একই বেতন হয়, ঠিক আছে। যার যেরকম কোয়ালিফিকেশন বা যার যেরকম কাজ সেই অনুযায়ী কিন্তু বেতনটা হয়। এটাই বলা হচ্ছে আর্টিকেল নাম্বার 39-এ, যে একই কাজের জন্য একই বেতন, ঠিক আছে, তা পুরুষ এবং মহিলা দুজনকার জন্যই সমান। এরপর হচ্ছে আর্টিকেল 39A। আর্টিকেল 39A তে কি বলা হচ্ছে, ফ্রি লিগাল এড, ফ্রি লিগাল এড, ঠিক আছে, বা বিনামূল্যে আইনি সহায়তা। দেখো, আমরা যখনই কোনো রকম আইনি সহায়তা নিতে যাই, সেটা কোর্টে হোক বা পুলিশের কাছে, তার জন্য কিন্তু আমাদেরকে কোনো টাকা দিতে হয় না বা কোনো রকম মূল্য দিতে হয় না। তো কি করতে বলছে, যে আমাদেরকে কি করতে হবে, বিনামূল্যে আইনি সহায়তা দেবে কে, স্টেট, ঠিক আছে, আইনি সহায়তা দেবে বিনামূল্যে। এবং তার কারণেই দেখবে যে আমাদের যখন কোনো কেউ কোর্টে যায়, কোর্টে ধরো কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে, একজন ব্যক্তি এ, তার বিরুদ্ধে যদি কোনো রকম কেস হয় এবং সে যদি আর্থিকভাবে দুর্বল হয়, তখন দেখবে কোর্ট নিজের থেকে তাকে একটা উকিল দেয়, ঠিক আছে। তো এটা হচ্ছে কি বিনামূল্যে আইনি সহায়তা, যেটা দেওয়ার একটা প্রচলন আমাদের দেশে রয়েছে, ঠিক আছে। এই এক বিষয় গেল। এরপর দেখো, তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, এটা বললাম আর্টিকেল 39A, এখানে বলা হয়েছে আর্টিকেল 39। দেখো, আর্টিকেল 39 মানে কি, এটা মূল সংবিধানে ছিল, কিন্তু আর্টিকেল 39A যখনই এরকম দেখতে পাবে, তার মানে কি এটা মূল সংবিধানে ছিল না। তার জন্য কি করা হয়েছে, একটা সংবিধান সংশোধন, যেটা হচ্ছে তোমার 42তম সংবিধান সংশোধন 1976, 42তম সংবিধান সংশোধন 1976। বুঝতে পেরেছো? এই সংবিধান সংশোধনের মাধ্যমে এই আর্টিকেলটা যুক্ত করা হয়েছে। বোঝা গেছে? এক মিনিট দাঁড়াও, চলো এরপর দেখো পরবর্তী যেটা রয়েছে নেক্সট, আর্টিকেল নাম্বার 40। আর্টিকেল নাম্বার 40 কি বলছে, আর্টিকেল নাম্বার 40 বলছে যে রাজ্যে পঞ্চায়েত প্রতিষ্ঠা, ঠিক আছে। পঞ্চায়েত মানে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা, যেটা আমরা পাই না গ্রামে, গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপর হচ্ছে জেলা পরিষদ, এগুলো হচ্ছে সব পঞ্চায়েতের আন্ডারে, ঠিক আছে। তো দেখো, গ্রামে যে পঞ্চায়েত প্রতিষ্ঠা করতে হবে, ঠিক আছে, বা রাজ্যে যে পঞ্চায়েত প্রতিষ্ঠা করতে হবে, সেটা আর্টিকেল 40-এও রয়েছে। আবার তোমাদেরকে যখন শিডিউল পড়িয়েছিলাম, তোমরা মনে রাখবে, সেখানে 11 নম্বর যে শিডিউলটা রয়েছে, ঠিক আছে, 11 নম্বর, ঠিক আছে, সেখানে 73তম সংবিধান সংশোধন 1992 এর মাধ্যমে আমাদের 11 নম্বর অনুসূচিতেও যুক্ত করা হয়। এবং পঞ্চায়েতকে নিয়ে আমাদের একটা আলাদা ভাগ রয়েছে, আমাদের সংবিধানের ভাগ 9, এটাও কিন্তু পঞ্চায়েতকে নিয়ে আলোচনা করে, ঠিক আছে। বুঝতে পেরেছো? তাহলে পঞ্চায়েত যে প্রতিষ্ঠা করবে, এটা হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 40। এরপর দেখো আর্টিকেল নাম্বার 41। আর্টিকেল নাম্বার 41-এ কি বলছে, বলছে ভারতীয় সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদ বেকারত্ব, বার্ধক্য, অসুস্থতা এবং অক্ষমতার মতো কিছু ক্ষেত্রে কাজ, শিক্ষা এবং জনসাধারণের সহায়তায় অধিকার সুরক্ষিত করার জন্য রাজ্যকে নির্দেশ দেয়। তার মানে কি বলছে, যে কিছু কিছু ক্ষেত্রে সরকার হেল্প করবে, ঠিক আছে। এটার অর্থটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সরকার হেল্প করবে। কিছু কিছু ক্ষেত্র কিরকম, যেমন জবের ক্ষেত্রে, ঠিক আছে, বা শিক্ষা, এডুকেশন, ঠিক আছে, এডুকেশন, বা ধরো কি হয়ে গেল তোমার, তাছাড়া দেবে বৃদ্ধদের পেনশন দেয়, বৃদ্ধদের পেনশন দেয় না, তারপর হচ্ছে বিধবাদের দেখবে পেনশন দেয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। তাছাড়া যেমন লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার, ঠিক আছে। তারপর রয়েছে তোমার যেমন শিক্ষাশ্রী প্রকল্প,
শিক্ষাশ্রী প্রকল্প। তো এইগুলো কিন্তু সব আর্টিকেল 41-এর আন্ডারে পড়ছে। আর্টিকেল 41 কি বলছে, সহজ কথায় যদি তোমাদেরকে বলি, যে জনগণকে হেল্প করার জন্য আর্থিকভাবে এবং শিক্ষার দিক থেকে বা বার্ধক্যের জন্য বিভিন্ন কারণে সরকার হেল্প করবে কাদেরকে, জনগণকে। কত নম্বর আর্টিকেল, আর্টিকেল 41, ঠিক আছে। লক্ষ্মী ভান্ডার, তারপর হচ্ছে তোমার শিক্ষাশ্রী, ঠিক আছে। এগুলো হচ্ছে কি সব এক একটা প্রকল্প, যে প্রকল্পগুলো সরকার আর্টিকেল 41-এর আন্ডারে করে। কিন্তু মনে রাখবে, ধরো তোমার বয়স হয়ে গেছে এবং তোমার বার্ধক্য ভাতা পাওয়ার কথা, ঠিক আছে। এরপর দেখলে তোমার পাশের বাড়ির লোকটা বার্ধক্য ভাতা পাচ্ছে কিন্তু তুমি পাচ্ছ না। তো তুমি যদি বলো যে আমি কেন পাচ্ছি না, আমি এটা নিয়ে কোর্টে যাব, কিন্তু তুমি কোর্টে যেতে পারবে না। এই যে তোমাকে চাকরি দেওয়া বা শিক্ষাতে হেল্প করা, আর্টিকেল 41 অনুসারে শিক্ষা দেওয়া বা বৃদ্ধদের বার্ধক্য ভাতা দেওয়া, মহিলাদের লক্ষ্মী ভান্ডার দেওয়া, স্টুডেন্টদেরকে শিক্ষাশ্রী প্রকল্পে মানে টাকা দেওয়া, বা বিভিন্ন ধরনের যে তাছাড়া যেমন এখন স্কুলে সাইকেল দেওয়া হচ্ছে, তো এগুলো হচ্ছে কি, এগুলো সরকার চাইলে তোমাকে দেবে, না চাইলে নাও দিতে পারে। এটা কিন্তু তোমার মৌলিক অধিকার নয় যে তুমি পাচ্ছ না, তুমি কোর্টে গিয়ে জোর করে নিতে পারবে না। সরকার যদি চায় তোমাকে দিতে, তাহলেই তুমি পাবে। এটাতে কিন্তু কোনো রকম জোরাজুরির ব্যাপার নেই, সরকারের ইচ্ছা, ঠিক আছে। কিন্তু সরকার বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের প্রকল্পগুলো আনে আমাদের জনগণকে সহায়তা করার জন্য। বুঝতে পেরেছো? তাহলে আর্টিকেল 41 কি বলছে, যে সরকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে হেল্প করবে এবং তাদের যে পলিসি এমন ভাবে বানাবে যাতে জনগণের হেল্প হয়। তার জন্য দেখবে জব দেয় অনেক সময়, শিক্ষাতেও তো, যেমন এডুকেশনটা তোমার 6 থেকে 14 বছরের শিশুদের জন্য ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইট। কিন্তু তারপর তো আর ফান্ডামেন্টাল রাইট নয়, যখনই তুমি কলেজে উঠে গেলে তখন তোমাকে দেখবে সরকার নানা রকম ভাবে হেল্প করে, অনেক স্কলারশিপ দেয়, ঠিক আছে। তো সরকার চাইলে নাও দিতে পারে, এটাতে কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো রকম মামলা করা যাবে না, ঠিক আছে। এরপর আর্টিকেল 42 কি বলছে দেখো, আর্টিকেল 42 বলছে ভারতীয় সংবিধান অনুচ্ছেদ 42 রাজ্যকে ন্যায্য এবং মানবিক কাজের পরিস্থিতি নিশ্চিত করতে এবং মাতৃত্বকালীন ত্রাণ প্রদান করতে চায়, ঠিক আছে। আর্টিকেল 42 বলছে যে ন্যায্য কাজ করাতে হবে, ঠিক আছে, ন্যায্য এবং মানবিক কাজের পরিস্থিতিটা তৈরি করে দিতে হবে, ঠিক আছে। মানে ভারতীয় সংবিধানের আর্টিকেল 42 বলছে যে সরকারের এটা দায়িত্ব, মানে সরকারের এটা করে দেওয়া উচিত, একটা ন্যায্য এবং মানবিক কাজের পরিস্থিতি। মানবিক কাজ যেমন মাতৃত্বকালীন ত্রাণ, মাতৃত্বকালীন ত্রাণ বলতে কি বোঝায়, গর্ভবতী মহিলাদেরকে গর্ভবতী মহিলাদেরকে ভারী কাজ না করতে দেওয়া। তার জন্য দেখবে সরকারি জায়গাতে এই যারা গর্ভবতী থাকে তাদের জন্য কিন্তু ছুটির ব্যবস্থা রয়েছে, ম্যাটারনিটি লিভ থাকে না। তো এগুলো হচ্ছে সব আর্টিকেল 42। সরকার চাইলে কিন্তু ম্যাটারনিটি লিভটাকে তুলে নিতে পারে, কিন্তু যাতে মানে একটা আমাদের দেশের মধ্যে বা রাজ্যের মধ্যে একটা ন্যায্য এবং মানবিক কাজের পরিস্থিতি, মানবিক বলতে কি, যেখানে শুধুমাত্র কাজেই থাকবে এমনটা নয়, সেখানে একটা মানবিক যে রূপ, যাতে যেখানে দেখা যাবে যে হ্যাঁ একে অপরের প্রতি কতটা সম্মান দেখাচ্ছে বা একে অপরের কতটা কষ্ট বুঝছে, এটাকে বলা হচ্ছে মানবিক, ঠিক আছে। তো গর্ভবতী মহিলাদেরকে যেমন ভারী কাজ করতে না দেওয়া, বা গর্ভবতী মহিলাদের জন্য যে ছুটির ব্যবস্থা, ছুটির ব্যবস্থা এটাও করে দেওয়াও কিন্তু একটা মানবিক কাজ। এবং এখানে আরো একটা জিনিস দেখবে, কিছু কিছু রাজ্যে রয়েছে যে মহিলাদের যখন পিরিয়ডস চলে, ঠিক আছে, তো এই পিরিয়ডস এর সময় কিন্তু ছুটি দেওয়া হয় বিভিন্ন রাজ্যে, যেমন কর্ণাটকেই রয়েছে। তো এটাও কিন্তু আর্টিকেল 42 এর আন্ডারে রয়েছে, বোঝা গেছে। এই যে পিরিয়ডস এর সময় যে ছুটি দেওয়া বা মাতৃত্বকালীন যে ছুটির ব্যবস্থা করে দেওয়া, এগুলো সব কিন্তু আর্টিকেল 42 এর আন্ডারে আসছে, এগুলো ডিপিএসপির আন্ডারে, প্রথমত মনে রাখবে। এগুলো কিন্তু করতে রাজ্য বা সরকার বাধ্য নয়, সরকার চাইলে দিতে পারে,
না চাইলে নাও দিতে পারে। পশ্চিমবঙ্গে যেমন এই পিরিয়ডসের ব্যাপারটা নেই, কর্ণাটকে রয়েছে, বিভিন্ন রাজ্যে রয়েছে, বিভিন্ন রাজ্যে নেই, ঠিক আছে। আর্টিকেল 42 হলো। এরপর হচ্ছে আর্টিকেল 43। এখানে কি বলছে? আর্টিকেল 43 অনুযায়ী ভারতের সমস্ত শ্রমিকদের জন্য একটি জীবিত মজুরি এবং শালীন কাজের অবস্থার গ্যারান্টি দেয়। তার মানে কি? আর্টিকেল 43 অনুযায়ী বলছে যে মানে এমন কাজ দিতে হবে জনগণকে যার ফলে একটা পরিবার চলতে পারে, ঠিক আছে, একটা পরিবার চলতে পারে। এখানে পরিবার চলতে পারে বলতে কি কি? যাতে খাবার, তারপরে হচ্ছে থাকার এবং কাপড়ের অসুবিধা না হয়, ঠিক আছে। খাবার, গৃহ এবং কাপড়, এই তিনটা যাতে অবস্থার কোনো অসুবিধা না হয় বা কোনো সমস্যা দেখতে না পাওয়া যায়, ঠিক আছে। একটা পরিবার যাতে চলে সেই অনুযায়ী মজুরি এবং কাজের গ্যারান্টি কাকে দিতে হবে? সরকারকে দিতে হবে, ঠিক আছে, সমস্ত শ্রমিকদের জন্য যারা আমাদের দেশে শ্রমিক রয়েছে। এবং তার সাথে আর্টিকেল 43 বলছে যে গ্রামের দিকে যে কুটির শিল্প রয়েছে সেই কুটির শিল্পকেও কিন্তু বৃদ্ধি করাতে হবে, মানে এটা ডেভেলপমেন্ট করতে হবে, কুটির শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটাও কিন্তু বলছে আর্টিকেল 43, ঠিক আছে। এরপর আর্টিকেল 43A। আর্টিকেল 43A কি বলছে? বলছে ভারতের সংবিধানের 43A অনুচ্ছেদে বলা হয়েছে যে সরকারকে নিশ্চিত করা উচিত যে শ্রমিকরা শিল্প পরিচালনায় অংশগ্রহণ করে। তার মানে কি? আর্টিকেল 43A তে বলছে, আর্টিকেল 43A তে যে আমাদের যে ইন্ডাস্ট্রি রয়েছে, ঠিক আছে, বিভিন্ন কারখানাগুলো যেগুলো রয়েছে বা বিভিন্ন যে শিল্প রয়েছে সেই শিল্প পরিচালনায় যাতে শ্রমিকরাও অংশগ্রহণ করে সেই দিকে সরকারকে নজর দিতে হবে। বোঝা গেছে? আরেকটা আছে তোমার 43B রয়েছে, আর্টিকেল 43B। আরেকটা হচ্ছে আর্টিকেল 43B, ঠিক আছে। তো দেখো আর্টিকেল 43B তে কি বলা হয়েছে? যে সরকার কোঅপারেটিভ কমিটির গঠন করবে, ঠিক আছে। এইটাকে যুক্ত করা হয়েছে তোমার 97তম সংবিধান সংশোধন 2011 এবং আর্টিকেল 43A কে যুক্ত করা হয়েছে তোমার 42তম সংবিধান সংশোধন, ঠিক আছে, 1976 এর মাধ্যমে। বোঝা গেছে? এরপর দেখো আর্টিকেল নাম্বার 44। এখানে কি বলছে? ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 44 কে বলে যে রাজ্যের উচিত ভারতের সকল নাগরিকদের জন্য একটি অভিন্ন নাগরিক কোড বা ইউনিফর্ম সিভিল কোড প্রতিষ্ঠা করা। দেখো ইউনিফর্ম সিভিল কোড মানে কি? ইউনিফর্ম সিভিল কোড মানে হচ্ছে প্রত্যেকটা জনগণের জন্য, প্রত্যেকটা জনগণের জন্য কি? বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ জন্য, বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের আইন সমান, ঠিক আছে। এটা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 44, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই আর্টিকেলটাকে ভিভিআই করে রাখো, আর্টিকেল নাম্বার 44। এখানে কি বলা হয়েছে? যে প্রত্যেকটা জনগণের জন্য বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের যে আইন সমান হতে হবে। যেমন তোমরা জানো যে মুসলিমদের ছিল 3 তালাক প্রথা। তার মানে কি? তাদের বিবাহ করার আইন বা তাদের বিবাহ বিচ্ছেদের আইনটা ছিল আলাদা। 3 তালাক মানে কি? 3বার তালাক বলে দিলেই কিন্তু তাদের ডিভোর্স হয়ে যেত। তো এই ব্যাপারটা যাতে না থাকে তার জন্য সরকার কি করতে পারে? আর্টিকেল 44 এর ব্যবহার করে ইউনিফর্ম সিভিল কোড এটা নিয়ে আসতে পারে, ঠিক আছে। এখনো পর্যন্ত আমাদের ভারতের 2টি রাজ্যে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড রয়েছে, একটা হচ্ছে গোয়া আর একটা হচ্ছে উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ডে হচ্ছে একদম রিসেন্ট 2023-এ লাগু করা হয়
ইউনিফর্ম সিভিল কোড, যার ফলে উত্তরাখণ্ডের প্রত্যেকটা মানুষের জন্য বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের আইন সমান। ঠিক আছে। এরপর আর্টিকেল 45, আর্টিকেল 45 অনুসারে কি বলছে, যে যার জন্য সরকারকে 6 বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে। দেখো কি বলছে, ভারতীয় সংবিধানের আর্টিকেল 45 অনুচ্ছেদ হলো যে রাষ্ট্রীয় নীতির একটি নির্দেশমূলক নীতি, যার জন্য সরকারকে 6 বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে। তার সাথে কি, তার সাথে আরো একটা জিনিস অ্যাড করতে হবে, যে বাচ্চাদের 6 বছর পর্যন্ত, 6 বছর বয়স পর্যন্ত শিশুদের পর্যাপ্ত পুষ্টি দিকে নজর দিতে হবে। ঠিক আছে। কি বলছে আর্টিকেল 45 অনুসারে, যে 0 থেকে 6 বছর পর্যন্ত বাচ্চাদের, ঠিক আছে, যে পর্যাপ্ত পুষ্টি সেটার রেসপন্সিবিলিটি নিতে হবে সরকারকে, এবং 6 থেকে 14 বছরের যে আয়ু, 6 থেকে 14 বছরের আয়ু এরম বাচ্চাদেরকে বিনামূল্যে প্রাইমারি এডুকেশনটা দিতে হবে। ঠিক আছে, প্রাইমারি এডুকেশন দিতে হবে, এটা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 45। দেখো আমরা একবার এসএসসি সিজিএল এর একটা প্রশ্ন পেয়েছিলাম, এই যে আইসিডিএস, ঠিক আছে, তো আইসিডিএস এর স্থাপনা কোন আর্টিকেলের উপর নির্ভর করে তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে তোমার আর্টিকেল নাম্বার 45। আর্টিকেল নাম্বার 45-এ কি বললাম, 0 থেকে 6 বছরের শিশুদেরকে তাদের যে পুষ্টি সেই বিষয়ের দায়িত্বটা কাকে নিতে হবে, সরকারকে, এবং তাদের যাতে সম্পূর্ণরূপে পুষ্টিটা পায়, ঠিক আছে, তার জন্য একটা সংস্থা তৈরি করেছিলেন, সেটা হচ্ছে আইসিডিএস, এবং যার মাধ্যমে 0 থেকে 6 বছরের শিশুদেরকে ডেলি দেখবে একটা খাবার দেওয়া হয়, অনেক জায়গায় খিচুড়ি ডিম এসব দেওয়া হয়। ঠিক আছে, কিসের জন্য, যাতে বাচ্চাদের পুষ্টিটা মেকআপ হয়ে যায়। ঠিক আছে, নেক্সট আর্টিকেল নাম্বার 46, তাহলে একবার রিভিশন করে নি, অনেকগুলো হয়ে গেল তো। আর্টিকেল নাম্বার দেখো, আর্টিকেল নাম্বার 36 থেকে 51 হচ্ছে ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বা রাজ্যের নীতি নির্দেশক তত্ত্ব বা নীতি। ঠিক আছে, এটা কোর্টে কিন্তু এনফোর্সেবল নয়, মানে এটা নিয়ে কোর্টে কোনো রকম ঝামেলা করা চলবে না। কোর্টে গেলে এই বিষয়ে কোর্টে আমরা যদি যাই, কোর্ট সেটা অ্যাকসেপ্টই করবে না। ঠিক আছে, নেক্সট নেক্সট কি বললাম, যে আমাদের সংবিধানের ভাগ 4-কে কি বলা হয়, সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের চিহ্ন। কি বলেছিলাম, সামাজিক এন্ড অর্থনৈতিক। ঠিক আছে, সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্রের চিহ্ন, এবং ফান্ডামেন্টাল রাইট ও ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি একে অপরের পরিপূরক। এটাও কিন্তু মনে রাখবে, যে ফান্ডামেন্টালের বা ফান্ডামেন্টাল রাইটের পরিপূরক কাকে বলা হয়, সেটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। নেক্সট, রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি কোথা থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে। পরবর্তী আমরা দেখেছিলাম আর্টিকেল নাম্বার 36, যেখানে আমরা ডেফিনেশন অফ স্টেট, একটা রাজ্যের যে সংজ্ঞা সেটা এখানে দেখেছিলাম, এবং এখানে রাজ্য বলতে শুধুমাত্র কোনো একটা, যেমন পশ্চিমবঙ্গ বা তোমার উত্তরপ্রদেশ, এগুলোকে বোঝাচ্ছে না। আর্টিকেল 37-এ কি বলেছিল, যে যে বিষয়গুলো ডিপিএসপির আন্ডারে আসবে সেগুলোকে নিয়ে কোর্টে যাওয়া চলবে না বা কোর্টে যাওয়া যাবে না। ঠিক আছে, আর্টিকেল 38-এ কি বলছে, সরকার একটা পাবলিক ওয়েলফেয়ার স্টেট তৈরি করবে, যেখানে ন্যায় বিচার, সামাজিক এবং অর্থনৈতিক রাজনৈতিক বিচারও কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট আর্টিকেল 39, পুরুষ এবং মহিলা নির্বিশেষে সমান কাজের জন্য সমান বেতন। আর্টিকেল 39A, এটাও খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর্টিকেল 39A, এখানে বলা হয়েছে যে বিনামূল্যে আইনি সহায়তা, ফ্রি লিগাল এড। আর্টিকেল নাম্বার 40, পঞ্চায়েত ব্যবস্থা, এটাও খুব গুরুত্বপূর্ণ, ভিভিআই করে রাখো, পরীক্ষায় আসে। আর্টিকেল 41 হয়ে গেল, 42 এবং 43, 44, 3A, 43B, 44, 45, 46। আর্টিকেল নাম্বার 46, এখানে কি বলছে,
আর্টিকেল নাম্বার 46 বলছে এসসি এবং এসটিদের জন্য, এসসি এবং এসটিদের জন্য রিজার্ভেশন, ঠিক আছে। এখানে বলা হচ্ছে এসসি এসটিদের জন্য রিজার্ভেশন। দেখো কি বলা হয়েছে, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 46 অনুসারে সমাজের দুর্বল অংশবিশেষ তফসিল জাতি এবং তফসিল উপজাতিদের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থের প্রচার করা। তার মানে কি, দেখো তফসিল জাতি বা তফসিল উপজাতির শিক্ষাগত এবং অর্থনৈতিক স্বার্থের যে প্রচার, এটা করার জন্য কি করতে হবে, এসসি এসটিদেরকে রিজার্ভেশন দিতে হবে। তাহলে আমরা রিজার্ভেশনটা কোথায় পাই, আর্টিকেল 46 অনুসারে। নেক্সট, কোনোদিন কিন্তু সরকার এই রিজার্ভেশন তুলে দিতেও পারে, ঠিক আছে, রিজার্ভেশন তুলে দিতেও পারে, আমরা কিন্তু সেটা নিয়ে কোনো রকম ঝামেলা সেদিন করতে পারবো না। নেক্সট, আর্টিকেল নাম্বার 47, জীবনযাত্রার মান, পুষ্টি এবং জনস্বাস্থ্য উন্নত করার দায়িত্ব রাষ্ট্রের। কি বলছে, আর্টিকেল 47 বলছে যে একজন মানুষের যে জীবনযাপন রয়েছে সেটা উন্নত করার দায়িত্বটা কার, সেটা উন্নত করার দায়িত্ব হচ্ছে সরকারের, ঠিক আছে। উন্নত করার দায়িত্ব হচ্ছে সরকারের। শুধুমাত্র যে জীবনযাত্রা উন্নত করলে হবে তাই নয়, প্রত্যেকটা মানুষ যাতে পুষ্টিটা সমানভাবে পায় সেটা দেখারও দায়িত্ব রয়েছে সরকারের। এবং চিকিৎসার উদ্দেশ্য ব্যতীত, মানে চিকিৎসায় ব্যবহার করা বাদ দিয়ে কোনো রকম নেশা জাতীয় পানীয় বা ওষুধের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। দেখবে আমরা যে ড্রাগস ব্যবহার করছি, ঠিক আছে, ড্রাগসটা কি এক ধরনের ঔষধ, এটা কিন্তু ডাক্তারি বা চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজন, কিন্তু আমরা এটা নেশার জন্য ব্যবহার করি। বা আমরা যে মদ পান করি, নেশা জাতীয় পানীয় যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু বন্ধ করার অধিকার রয়েছে আর্টিকেল 47 অনুযায়ী কার, স্টেটের। দেখো এমনটা নয় যে কোনো একটা রাজ্যে, যদি আমাদের যে জেলা, ঠিক আছে, বা আমাদের রাজ্যকে ধরো, বুঝতে সুবিধা হবে, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সরকার যদি চায় যে আমরা মদ, যেটাকে আমরা নেশা জাতীয় পানীয় বলছি, সেটাকে আমাদের রাজ্যে ব্যান করে দেব, তো সেটা করতে পারে আর্টিকেল 47 অনুযায়ী। কিন্তু করতেই হবে এমনটা নয়। যেমন বিহার, ঠিক আছে, বিহার আর্টিকেল 47 ব্যবহার করে মদটাকে পুরোপুরি ব্যান করে দিয়েছে, ঠিক আছে, সেটা করতেই পারে। ড্রাগস চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হতে পারে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে মানে নেশা করার জন্য যাতে মানুষ ব্যবহার করতে না পারে সেদিকটাও দেখতে হবে আর্টিকেল 47 অনুযায়ী কাকে, সরকারকে। এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার 48। আর্টিকেল নাম্বার 48 কি বলছে, রাষ্ট্র আধুনিক ও বৈজ্ঞানিক ধারায় কৃষি পশুপালনকে সংগঠিত করার চেষ্টা করবে এবং বিশেষ করে জাত সংরক্ষণ ও উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণ করবে এবং গরু ও বাছুর এবং অন্যান্য দুগ্ধ ও খসড়া গবাদি পশু জবাই নিষিদ্ধ করবে। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা হচ্ছে আর্টিকেল 48, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেল 47 এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো। দেখো আর্টিকেল 48 অনুসারে কি বলছে জানো, বলছে যে আমাদের যে চাষাবাদ, এগ্রিকালচার, ঠিক আছে, তোমরা জানো আমরা এখনো যে প্রসেসে চাষ করি এটা কিন্তু 2025 অনুযায়ী সেইভাবে চাষ করা উচিত নয়। আমরা এখনো আজ থেকে 1000 বছর পুরনো প্রসেসেই কিন্তু চাষ করি। আমাদের চাষাবাদের ক্ষেত্রে বেশিরভাগ রাজ্যেই আমরা যদি যাই দেখব যে সেই একই পুরনো লাঙল দেওয়া, সেই পুরনো একগাদা সার ব্যবহার করা, তো আমরা সেই একই প্রসেসেই কিন্তু চাষটা করছি। তো সরকার কি মানে আমাদের সংবিধান কি বলছে, যে রাষ্ট্রকে মানে রাজ্যকে কি করতে হবে, যে চাষাবাদটা যাতে বৈজ্ঞানিক ধারায় হয়, ঠিক আছে, শুধুমাত্র চাষ করলেই হবে না, সেটা যাতে বৈজ্ঞানিক ধারায় হয় সেই বিষয়ে নজর রাখতে হবে কাকে, সেই বিষয়ে নজর রাখতে হবে রাষ্ট্রকে বা রাজ্যকে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবং তার সাথে যে গবাদি পশু রয়েছে, ঠিক আছে,
এই গবাদি পশুকে হত্যা করা বা জবাই করা, জবাই বলতে কি, কেটে কাটা, জবাই করে অনেকে খায়, ঠিক আছে। তো এই যে গরু বাছুর এরা রয়েছে না, তো বা গবাদি পশু যেগুলো রয়েছে তাদেরকে হত্যা করা যাবে না, এবং এই হত্যাটাকে নিষিদ্ধ করতে হবে, যে গবাদি পশুকে হত্যা করা চলবে না, এরকম একটা আইন নিয়ে আসতে হবে। কে নিয়ে আসবে? রাজ্য। কিন্তু আমি এখনই কি বলেছিলাম যে তোমরা বলবে স্যার তাহলে সরকার কেন গরু কাটাটাকে ব্যান করে দিচ্ছে না? আমি কি বললাম, আর্টিকেল 48 কিসের আন্ডারে আছে? ডিপিএসপির আন্ডারে আছে। আর যে বিষয়টা ডিপিএসপির আন্ডারে থাকবে না, সে বিষয়টা কিন্তু বাধ্যতামূলক নয়। প্রথমত এই জিনিসটা মনে রাখবে, ডিপিএসপি সরকারের কাছে বাধ্যতামূলক নয়, সরকারের ইচ্ছা অনুসারে হবে। ইচ্ছা অনুসারে হয়, ঠিক আছে। ইচ্ছা হলে কোনোদিন পশ্চিমবঙ্গে হয়তো দেখবে গবাদি পশু জবাই করা বন্ধ হয়েছে, আবার যদি সরকারের ইচ্ছা না হয়, দেখে ঠিক আছে আমরা এখান থেকে টাকা পাচ্ছি, সেক্ষেত্রে নাও করতে পারে। আর্টিকেল 48A এটাকেও কিন্তু 42তম সংবিধান সংশোধন 1976 এর মাধ্যমে অ্যাড করা হয়েছে, এবং এখানে বলা হয়েছে পরিবেশকে রক্ষা করতে হবে। আমাদের যে এনভায়রনমেন্ট বা পরিবেশ, সেই পরিবেশটাকে রক্ষা করতে হবে কিভাবে? গাছ লাগিয়ে, জলাশয়গুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তো আমাদের যে পরিবেশ, সেই পরিবেশটাকে রক্ষা করার দায়িত্বও আমাদের আর্টিকেল 48-এর এতে দেওয়া হয়েছে। আর্টিকেল 49 দেখো, অনেকগুলো, প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, ঠিক আছে। আর্টিকেল 49, আর্টিকেল 49 কি বলছে? বলছে ভারতীয় সংবিধানের 49 অনুচ্ছেদকে রাষ্ট্রকে স্মৃতিস্তম্ভ, স্থান এবং জাতীয় গুরুত্বের বিষয়বস্তুগুলিকে রক্ষা করতে বলা হয়েছে, ঠিক আছে। আমাদের যে স্মারক গুলা রয়েছে, ঠিক আছে, রাষ্ট্রীয় স্মারক, যেমন এক্সাম্পল যদি তোমাদেরকে দিই, একটা হচ্ছে হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ঠিক আছে। তাছাড়া যেমন তোমার হচ্ছে কি বলবো, হ্যাঁ, কোণারকের সূর্য মন্দির, ঠিক আছে। বা তুমি বলতে পারো এক কথায়, ইউনেস্কোর আন্ডারে যেসব আমাদের মনুমেন্ট গুলো রয়েছে, যে স্মারক গুলো রয়েছে, সেগুলোকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারের, আর্টিকেল 49 অনুসারে। রাষ্ট্রীয় স্মারক বলতে কি? এমন কোনো মনুমেন্ট, এমন কোনো বিল্ডিং, এমন কোনো মন্দির যা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, আমাদের দেশকে বোঝায় যে এইটা হচ্ছে ভারতবর্ষ। তো এরকম স্মারক চিহ্নগুলোকে কি করতে হবে? প্রোটেক্ট করতে হবে। কি করতে হবে? প্রোটেক্ট। কে করবে? সরকার করবে। কিন্তু আবার বললাম এটা বাধ্যতামূলক নয়। আর্টিকেল 50 এখানে কি বলা হয়েছে? যে সেপারেশন অফ পাওয়ার বিটুইন, সেপারেশন অফ পাওয়ার বিটুইন জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ। কি বলছে? ভারতীয় সংবিধানের আর্টিকেল 50 অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রকে অবশ্যই বিচার বিভাগকে সরকারি পরিষেবাগুলিতে নির্বাহী বিভাগ থেকে আলাদা। মানে আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম রয়েছে, আমাদের জুডিশিয়ারি সিস্টেম বলতে কি, যেমন কোর্ট, আর এক্সিকিউটিভ সিস্টেম বলতে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, যে দেখো আমাদের তিনটা জিনিস এখানে মনে রাখতে হবে। একটা হচ্ছে লেজিসলেটিভ, একটা হচ্ছে এক্সিকিউটিভ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি, ঠিক আছে। এই তিনটা টার্ম আমাদেরকে জানতে হবে। লেজিসলেটিভ মানে কি? যে আইন বানায়। কে আইন বানায়? আমাদের পার্লামেন্ট। এক্সিকিউটিভ মানে যে ওই আইনটা এক্সিকিউট করে বা পর্যালোচনা করে বা কাজে লাগায়। আর জুডিশিয়ারি মানে হচ্ছে আমাদের যে আদালত রয়েছে, ঠিক আছে। তো আর্টিকেল নাম্বার 50 বলছে এই আদালত এবং এক্সিকিউটিভ মানে যে
আইনটাকে এক্সিকিউট করে বা সমাজে কাজে লাগায় তাকে আলাদা করতে হবে, তাদের যে পাওয়ার, তাদের যে ক্ষমতা, সেটাকে আলাদা করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার 151, এটা হচ্ছে ডিপিএসপির লাস্ট আর্টিকেল। সেখানে কি বলা হয়েছে যে ভারতের সংবিধানের 51 অনুচ্ছেদ হলো রাষ্ট্রীয় নীতির একটি নির্দেশমূলক নীতি যা আন্তর্জাতিক শান্তি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল পিস, ইন্টারন্যাশনাল পিস এবং সহযোগিতার গুরুত্বের উপর জোর দেয়। এটি রাষ্ট্রের দায়িত্ব এবং নাগরিকদের নৈতিক বাধ্যবাধকতার রূপরেখা দেয়। ঠিক আছে, দেখো আর্টিকেল 51-এ কি বললাম যে এটা ইন্টারন্যাশনাল পিস বা আন্তর্জাতিক শান্তির দিকে নজর দিবে। বা আন্তর্জাতিক শান্তির নজর দেওয়া মানে কি? আন্তর্জাতিক শান্তির নজর দেওয়া মানে হচ্ছে তোমার যে আমাদের ইন্টারন্যাশনাল যে বিবাদগুলো রয়েছে আমাদের দেশ বিদেশ, মানে আমাদের বিশ্বে যে বিবাদিত বিষয়গুলো রয়েছে না, সেই বিষয়গুলোকে নিয়ে মিটমাট করে দেওয়া। যেমন কিছুদিন আগে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, এটা কিন্তু আমাদের গোটা বিশ্বের শান্তিটাকে নষ্ট করেছিল। তো এইসব বিষয়ে মধ্যস্থতা করে, ঠিক আছে, ব্যাপারগুলোকে মিটমাট করে দেওয়া আর্টিকেল 51 অনুসারে ভারত সরকারের দায়িত্বের মধ্যে একটা পড়ে। তাহলে কি বললাম, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল পিস এবং হচ্ছে আমাদের যে ফরেন পলিসি, আমাদের যে বিদেশ নীতিটা রয়েছে সেটাকে এমন বানাতে হবে যার ফলে আমাদের ইন্টারন্যাশনাল পিসটা বা আন্তর্জাতিক শান্তি বজায় থাকে। তো এই কয়েকটা আর্টিকেল যেগুলো ডিপিএসপির আন্ডারে পড়ে, দেখো একবার চেক করে নাও। আমি তোমাদেরকে বলে বলে যাচ্ছি যে কোনগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো একটু ভালো করে পড়বে। যেমন রাষ্ট্রের সংজ্ঞা, এটা তোমরা দু জায়গায় পাবে, ফান্ডামেন্টাল রাইটেও পাবে এবং ডিপিএসপিতেও পাবে। ঠিক আছে, এরপর আর্টিকেল 37, আর্টিকেল 38, 39 এবং 39A, এই দুটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট পঞ্চায়েত ব্যবস্থা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সহায়তা, জব, এডুকেশন বা বৃদ্ধদের পেনশন দেওয়া, লক্ষ্মী ভান্ডার, শিক্ষাশ্রী, এগুলো সব আর্টিকেল 41-এর আন্ডারে পড়ছে। আর্টিকেল 42-তে কি বলছে, গর্ভবতী মহিলাদেরকে মানে মানবিকতার যে কাজের পরিস্থিতি সেটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আর্টিকেল 42। আর্টিকেল 43-তে কি বলছিল যে পরিবার চলতে পারে এরকম মজুরি একজন শ্রমিককে দিতে হবে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেছে? তারপরে ইউসিসি খুব গুরুত্বপূর্ণ, আর্টিকেল নাম্বার 44। আর্টিকেল নাম্বার 45-এর এক্সাম্পল হচ্ছে আইসিডিএস। আর্টিকেল 46 রিজার্ভেশন। আর্টিকেল 47 এটাও গুরুত্বপূর্ণ। আর্টিকেল 48 এটাও গুরুত্বপূর্ণ, 48। তারপর হচ্ছে তোমার আর্টিকেল 51 ভিভিআই। আচ্ছা, একটা তোমাদেরকে প্রশ্ন বলি, ঠিক আছে? দেখো প্রশ্নটা হচ্ছে ভারত, ঠিক আছে, কোন আর্টিকেলের ব্যবহার করে ইউনাইটেড নেশনের সদস্য হয়েছে? ভারত কোন আর্টিকেলের ব্যবহার করে ইউনাইটেড নেশনের সদস্য হয়েছে? সেটা হচ্ছে তোমার আর্টিকেল নাম্বার 51। কেন বলছি আর্টিকেল নাম্বার 51-এ কি বলা হয়েছে, যে ভারত ইন্টারন্যাশনাল শান্তির জন্য বা আন্তর্জাতিক শান্তির চেষ্টা করবে এবং ইউনাইটেড নেশনের মেন কাজ কি, আন্তর্জাতিক শান্তি বজায় রাখা। ঠিক আছে, তো এই আর্টিকেলটা ব্যবহার করে কিন্তু ভারত ইউনাইটেড নেশনের অংশীদার হয়েছে। এরপর দেখো আমাদের যে আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত তোমরা দেখলে, 36 থেকে 51, ঠিক আছে, তো এই আর্টিকেলগুলোকে না তিনটা ভাগে ভাগ করেছে আমাদের মূল সংবিধানকে। ঠিক আছে, তিনটা ভাগ কি কি দেখো, একটা হচ্ছে তোমার গান্ধীবাদী,
এমন কিছু আর্টিকেল রয়েছে যেগুলো গান্ধীজি চেয়েছিলেন আমাদের সংবিধানে রাখতে, সেটা হচ্ছে গান্ধীবাদী। একটা হচ্ছে সমাজবাদী। সমাজবাদী বলতে কি, যেগুলো সমাজকে লক্ষ্য করে বানানো হয়েছে। আর একটা হচ্ছে উদারবাদী। ঠিক আছে, তো এই তিন ধরনের আর্টিকেল তোমরা ডিপিএসপির আন্ডারে পাবে। যেমন তোমরা যদি দেখো আর্টিকেল নাম্বার 40, এগুলো সব আর্টিকেল, হ্যাঁ, আর্টিকেল নাম্বার 40, যেখানে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েতের গঠন, এটা হচ্ছে গান্ধীবাদী। আর্টিকেল 43A, এখানে কি বলা হয়েছে, আর্টিকেল 43A তে বলা হয়েছিল যে যে ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে শ্রমিকরা সেখানকার কাজের মধ্যে পার্টিসিপেট করবে। ঠিক আছে, আর্টিকেল 43A। এরপর হচ্ছে আর্টিকেল 46 এবং আর্টিকেল 47। আর্টিকেল 46-এ কি বলেছিলাম, যে এসসি এসটিদের জন্য রিজার্ভেশন। এবং আর্টিকেল 47 এটা হচ্ছে তোমার নিউট্রিশনাল কেয়ার কাদেরকে দেবে, ভারতের জনগণকে। এবং তার সাথে যে মাদক জাতীয় দ্রব্য রয়েছে বা নেশা জাতীয় দ্রব্য রয়েছে সেগুলোকে সরকার ব্যান করবে, আর্টিকেল নাম্বার 47। সমাজবাদী, এগুলো হয়ে গেল তোমার গান্ধীবাদী। এরপর সমাজবাদী দেখো কয়েকটা সমাজবাদী কি কি রয়েছে দেখো। আর্টিকেল নাম্বার 38। আর্টিকেল নাম্বার 38-এ কি বলেছিল, আর্টিকেল নাম্বার 38 বলেছিল যে সরকার একটা কল্যাণমূলক সমাজ গড়ে তুলবে, সমাজবাদী। আর্টিকেল নাম্বার 39, আর্টিকেল নাম্বার 39 কি, সমান কাজের জন্য পুরুষ এবং মহিলা নির্বিশেষে সমান বেতন। আর্টিকেল নাম্বার 39A, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার যে ফ্রি লিগাল এড। ঠিক আছে, আর হচ্ছে কি 41, 42, আর্টিকেল নাম্বার 41, 42, 43। 41 কি বলছে, 41-এ বলছে যে কিছু কিছু ক্ষেত্রে সরকার হেল্প করবে, যেমন তোমার জব ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে বা বৃদ্ধ পেনশনের ক্ষেত্রে বা বিধবা পেনশনের ক্ষেত্রে হেল্প করবে। 42-এ কি বলেছিল, 42-এ বলেছিল যে এই যে সেই বলেছিলাম না গর্ভবতী মহিলাদেরকে, যে মানে কি বলেছিল যে সরকার একটা এমন পরিস্থিতি তৈরি করবে যেখানে মানবিক ভাবে মানুষ কাজ করতে পারবে, যেমন গর্ভবতী মহিলাদেরকে ছুটি দেওয়া, পিরিয়ডসের সময় মহিলাদেরকে ছুটি দেওয়া। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে সমাজবাদী। আর্টিকেল নাম্বার 43 কি বলেছিল, বলেছিল যে শ্রমিকদেরকে এমন একটা মজুরি দিতে হবে যার ফলে তাদের পরিবারটা চলে যায়, পরিবারটা ভালোভাবে চলে যায়। তো এটা হচ্ছে সমাজবাদী। এরপর উদারবাদী। উদারবাদী কি কি রয়েছে, যেমন আর্টিকেল নাম্বার 44। আর্টিকেল নাম্বার 44 কি বলছে, আর্টিকেল নাম্বার 44 বলছে ইউসিসির কথা, ইউনিফর্ম সিভিল কোড, এটা হচ্ছে উদারবাদী। এরপর হচ্ছে 45, 48, তারপর রয়েছে তোমার 49, 50, 51, এগুলো সব কিন্তু উদারবাদী। উদারবাদী ডিপিএসপির এক্সাম্পল। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো, ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। এরপর দেখো যখনই আমরা ডিপিএসপি পড়লাম না, এখানে অনেকগুলো আমরা আর্টিকেল দেখলাম, যেমন 39A, ঠিক আছে, তারপর হচ্ছে 43A। ঠিক আছে, এগুলো কিন্তু দেখবে সবগুলোই একটাই মাত্র সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়েছিল, সেটা হচ্ছে তোমার 42তম সংবিধান সংশোধন 1976। এই সংবিধান সংশোধনের মাধ্যমে ডিপিএসপি তে টোটাল 4টি নতুন আর্টিকেল যুক্ত হয়। ঠিক আছে, টোটাল 4টা নতুন আর্টিকেল যুক্ত হয়। একটা হচ্ছে আর্টিকেল নাম্বার 39A, 39A, 43A, 48A। ঠিক আছে, এই তিনটা আর্টিকেল 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ডিপিএসপি তে যুক্ত হয়েছিল। একটা জিনিস তোমরা শুধু মনে রাখবে। ঠিক আছে, এরপর দেখো তোমরা ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইট এই দুটো জিনিসই পড়েছো। ঠিক আছে, আগের দিন ক্লাসে তোমাদেরকে ডিপিএসপিও পড়ানো হয়েছে
এবং আজকে তোমাদেরকে আগের দিন ক্লাসে তোমাদেরকে ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপি আজকে এই দুটো ক্লাস তোমাদেরকে করানো হয়ে গেছে। ডিপিএসপি তে আর সেরকম কিছু বোঝার নেই। তো এখান থেকে একটা যদি প্রশ্ন তোমাদেরকে বলি যে ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে আয়ারল্যান্ডের থেকে বললাম। তা এবার আমরা দেখব ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, এফআর মানে হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, আর ডিপিএসপি মানে হচ্ছে তোমার ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, শর্ট ফর্মে লিখছি। তো এই দুটার মধ্যে কি কি পার্থক্য রয়েছে, ঠিক আছে দেখো, দুটার মধ্যে আমরা যদি পার্থক্য দেখি, প্রথমেই যে পার্থক্যটা দেখব সেটা হচ্ছে এক, ফান্ডামেন্টাল রাইট একজন ব্যক্তিকে স্বাধীনতা দেয়। ঠিক আছে, কি করছে, একজন ব্যক্তিকে স্বাধীনতা দেয়, এবং সরকারকে কিছু ক্ষেত্রে বাধা প্রদান করে। ঠিক আছে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। দেখবে ফান্ডামেন্টাল রাইট কি, একজন ব্যক্তি হিসাবে তোমার কি অধিকার সেটা তুমি ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার পড়ে জানতে পারবে। ঠিক আছে, এবং রাজ্যকে বা সরকারকে কিছু ক্ষেত্রে বাধাও প্রদান করে। যেমন একটা হচ্ছে হোবিয়াস কর্পাস, কনস্টিটিউশনাল যে রেমেডিজ রয়েছে তার মধ্যে একটা দেখবে হোবিয়াস কর্পাস রয়েছে। হোবিয়াস কর্পাসের ফলে কি হয়, যে একজন ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে কোর্টে পেশ করতেই হবে। ঠিক আছে, কিন্তু হয়তো সরকার আরো একটু সময় পেলে তার বিরুদ্ধে একদম প্রপার প্রমাণ পেয়ে যেত, তো সেক্ষেত্রে সরকার কিন্তু সেই কাজটা করতে পারে না। ঠিক আছে, কিন্তু ডিপিএসপি তে কি, ডিপিএসপি তে স্টেটকে পাওয়ার দেওয়া হয়, কাকে, স্টেটকে ক্ষমতা দেওয়া হয়, এবং এখানে সরকার অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে, যেমন নানা রকম ভাবে হেল্প করা, তাছাড়া ইউনিফর্ম সিভিল কোড আনা, তাছাড়া পরিবেশকে রক্ষা করা, ইন্টারন্যাশনাল পিস আনা, অন্তররাষ্ট্রীয় যে শান্তি, এগুলো ডিপিএসপির আন্ডারে আসছে। আরেকটা জিনিস তোমরা ডিফারেন্স দেখতে পাবে, পার্থক্য, সেটা হচ্ছে কি, ফান্ডামেন্টাল রাইট হচ্ছে জাস্টিয়েবল। জাস্টিকেবল মানে কি, যদি তোমার কেউ ফান্ডামেন্টাল রাইট উল্লঙ্ঘন করে, সেটা নিয়ে তুমি কোর্টে কেস করতে পারবে যে আমার এই ব্যক্তি বা এই সরকার বা যে কোনো ব্যক্তি যদি তোমার ফান্ডামেন্টাল রাইটটাকে কেড়ে নিতে চায়, সেক্ষেত্রে তুমি কোর্টে যেতে পারবে। কিন্তু ডিপিএসপির আন্ডারে যেগুলো থাকবে তুমি সেগুলো কোর্টে নিয়ে যেতে পারবে না, সেগুলো তুমি কোর্টে নিয়ে যেতে পারবে না। কোর্টে নিয়ে যেতে পারবে না মানে কি, সেটা নিয়ে তুমি কোনো রকম মানে কি করতে পারবে না, কেস করতে পারবে না। আমি পাতি ভাষায় বলছি, কোনো রকম কেস করতে পারবে না। আর কি রয়েছে, আরেকটা রয়েছে, এই যে ফান্ডামেন্টাল রাইট, এখানে না সবকিছু আইনি, সবকিছু আইনি, মানে তোমার কাছে কি কি অধিকার রয়েছে এগুলো সব সম্পূর্ণটা একটা আইন। কিন্তু ডিপিএসপি তে হচ্ছে একটা মৌলিক যে কর্তব্যের মধ্যে পড়ছে, মোরাল ইস্যু, মানে সরকারের সত্যি তো জনগণকে হেল্প করা উচিত। তো এটা হচ্ছে ডিপিএসপি, মানে এখানে একটা মোরাল ভ্যালু দেখতে পাওয়া যায়। কিন্তু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আমরা শুধুমাত্রই যেটা দেখতে পাবো সেটা হচ্ছে লিগাল কিছু আইন রয়েছে, যেগুলো আমরা শুধুমাত্র দেখতে পাবো। ঠিক আছে, এরপর দেখো আমাদের যে ডিপিএসপি রয়েছে না, সেই ডিপিএসপি কে নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন রকম উক্তি রয়েছে। যেমন এমসি শীতলওয়ার্ড, একটা নাম হচ্ছে এমসি, দাঁড়াও পেনের কালারটা চেঞ্জ করি তাহলে না তোমাদের বুঝতে সুবিধা হবে। কি বললাম, একটা হচ্ছে এমসি শীতলওয়ার্ড। ঠিক আছে, ইনি কি বলেছিলেন জানো, ইনি বলেছিলেন যে ডিপিএসপি হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন। কি বলেছিল, ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন। দেখো যেটা বলেছিল আমি সেটাই লিখছি,
এরপর ইংরেজিতে বলেছিল, তো আমার কিছু করার নেই। কি বলেছিল? ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন, মানে কি? এটা হচ্ছে এমন একটা যন্ত্র ডিপিএসপি যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার আরেকজন ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ, তার নাম হচ্ছে এমসি ছাগলে। এমসি ছাগলে, ইনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন। ঠিক আছে। এবং ইনি বলেছিলেন যে যদি ডিপিএসপির সবকিছু সরকার কার্যকরী করে তাহলে তাহলে ভারত পৃথিবীর মধ্যে স্বর্গ হয়ে উঠবে। ঠিক আছে। কি বলেছিল? যদি ডিপিএসপি সবকিছুই ভারত কার্যকরী করে, সেক্ষেত্রে ভারত পৃথিবীর মধ্যে স্বর্গ হয়ে উঠবে। ঠিক আছে। এবং ডক্টর বি আর আম্বেদকর, আরেকটা নাম নোট করো, ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে। ইনি কি বলেছিলেন? ইনি বলেছিলেন নোবেল ফিচার, নোবেল ফিচার। ঠিক আছে। কে বলেছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। তো এগুলো হচ্ছে কি আমাদের ডিপিএসপি কে নিয়ে কয়েকটা উক্তি। হুম। আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, একটা কেস 1980-র একটা কেস, যে কেসটার নাম হচ্ছে মিনার্ভা মিল। মিনার্ভা মিল কেস। এখানে কি বলা হয়েছে জানো? এটা কত সালের কেস? 1980। এখানে বলা হয়েছে যে ডিপিএসপি হচ্ছে একটা গোল, ডিপিএসপি হচ্ছে একটা গোল যেখানে পৌঁছাতে গেলে কি করতে হবে? ফান্ডামেন্টাল রাইটকেই সাধন করতে হবে। ঠিক আছে। ফান্ডামেন্টাল রাইটকে সাধন করতে হবে। এরপর আজকে আমরা যে টপিক আরেকটা আলোচনা করব, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, মানে একজন পরীক্ষায় আসবে বলেই, মানে একজন স্টুডেন্ট হিসাবেই যে আমাদের এটা জানা খুব গুরুত্বপূর্ণ এমনটা নয়, এই বিষয়টা একজন ভারতের নাগরিক হিসাবেও আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তো এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মৌলিক কর্তব্য। এটা হচ্ছে মৌলিক কর্তব্য। ঠিক আছে। বা যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল ডিউটি। তো দেখো, এটা কিন্তু আমাদের মূল সংবিধানে ছিল না। পরবর্তী ক্ষেত্রে এই মৌলিক কর্তব্যটাকে আমাদের সংবিধানে যুক্ত করা হয়, এবং তার জন্য যে সংবিধান সংশোধনটা করা হয়েছিল সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন 1976। এরপর তোমরা দেখবে আমাদের যে সংবিধানের ম্যাক্সিমাম চেঞ্জ যেগুলো রয়েছে সব কিন্তু 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছে। তাই 42তম সংবিধান সংশোধনকে বলা হয় মিনি কনস্টিটিউশন। ঠিক আছে। কনস্টিটিউশন কেন বলা হয়? কারণ আমাদের সংবিধানের বেশিরভাগ পরিবর্তনটাই 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে করেছে। এরপর মৌলিক কর্তব্য কোথায় রয়েছে? আমাদের সংবিধানের ভাগ 4A। কি বললাম? মূল সংবিধানে ছিল না, তার জন্য ভাগ 4A, এবং এটার একটাই আর্টিকেল রয়েছে, আর্টিকেল নাম্বার 51A। ঠিক আছে। তাহলে মৌলিক কর্তব্য আমাদের মূল সংবিধানে ছিল না, পরবর্তী ক্ষেত্রে অ্যাড করা হয়েছে। কত নাম্বার সংবিধান সংশোধনের মাধ্যমে? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কত নাম্বার ভাগে? ভাগ 4A, এবং আর্টিকেল নাম্বার হচ্ছে 51A। ঠিক আছে। এরপর দেখো, আমাদের যে মৌলিক কর্তব্য সেটা তো বললাম মূল সংবিধানে ছিল না, তো এই মূল কর্তব্যকে অ্যাড করার জন্য না একটা কমিটি গঠন করা হয়েছিল, যে কমিটিটার নাম হচ্ছে
সর্দার শরণ সিং কমিটি। কি নাম? সর্দার শরণ সিং কমিটি। সর্দার শরণ সিং কমিটি, এই কমিটিটা তৈরি করেছিল 1976 সালে কে? কংগ্রেস পার্টি। ঠিক আছে, ইন্দিরা গান্ধী সরকার ছিল। তো সেই সময় টোটাল 10টি মৌলিক অধিকার অ্যাড করা হয়। কতগুলো? সরি, মৌলিক কর্তব্য। কর্তব্য মানে কি? যেগুলো একজন নাগরিক হিসাবে আমাদের করা উচিত। ঠিক আছে, প্রথমত এই জিনিসটা মনে রাখবে। মৌলিক অধিকার হচ্ছে আমাদের কি কি অধিকার রয়েছে, আর মৌলিক কর্তব্য হচ্ছে কি আমাদের কি কি করণীয় আমাদের দেশের জন্য। তো দেখো এখানে একটা জিনিস আমার মনে হয়, দেখো আর ভাগ আমাদের সংবিধানের ভাগ 3 হচ্ছে কি ফান্ডামেন্টাল রাইট, ভাগ 4 কি সেটা হচ্ছে ডিপিএসপি, আর ভাগ 4A হচ্ছে কি ফান্ডামেন্টাল ডিউটি। ঠিক আছে, তো এটা যদি এরকম ভাবে না করে ভাগ 3A তে যদি ফান্ডামেন্টাল ডিউটিকে যুক্ত করা হতো তাহলে কিন্তু সেই জিনিসটা খুব ভালো হতো। ঠিক আছে, কারণ কি আমরা একধারে জানতাম আমাদের মৌলিক অধিকার কি কি রয়েছে, আমাদের কি কি অধিকার রয়েছে একজন নাগরিক হিসাবে, তারপরেই আমরা জানতে পারতাম আমাদের কি কি কর্তব্য রয়েছে আমাদের দেশের প্রতি। তো আমাদের দেশের প্রতি প্রথমে যে কর্তব্যগুলো রাখা হয়েছিল সেটার জন্য সর্দার শরণ সিং কমিটি, পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন এসছে যে কোন কমিটির সিফারিশে ফান্ডামেন্টাল ডিউটিটাকে আমাদের সংবিধানে যুক্ত করা হয়, সেটা হচ্ছে সর্দার শরণ সিং কমিটি। টোটাল 10টা মৌলিক কর্তব্য তখন ছিল, বর্তমানে এটা বেড়ে গিয়ে কটা হয়েছে 11টি। তো এই 11টা মৌলিক কর্তব্যই আমরা আলোচনা করব। তার আগে আরো একটা পয়েন্ট তোমরা মনে রাখবে যে মৌলিক কর্তব্য এই যে পার্ট বা এই যে ভাগটা রয়েছে আমরা কোথাকার সংবিধান থেকে নিয়েছি, এটা হচ্ছে ইউএসএসআর, রাশিয়ার সংবিধান থেকে মৌলিক কর্তব্য নিয়েছিলাম। এরপর আমরা দেখব আমাদের যে টোটাল 11টা এখন বর্তমানে মৌলিক কর্তব্য রয়েছে সেইগুলা। আরেকটা জিনিস এখানে মনে রাখবে, তুমি যদি তোমার মৌলিক কর্তব্যটা পালন না করো তাহলে কিন্তু তোমাকে কোনো রকম পানিশমেন্ট দেওয়া হবে না। এটা শুধুমাত্র তোমার একটা বিবেক যে আমাকে দেশ এত কিছু দিচ্ছে, আমি দেশের জন্য কি করতে পারি। ঠিক আছে, তুমি যদি করতে না চাও বা তুমি যদি না করো সেক্ষেত্রে কোনো রকম পানিশমেন্ট নেই। ঠিক আছে, তো দেখো প্রথমেই যে আমাদের মৌলিক কর্তব্যটা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় সংবিধান মেনে চলা এবং জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান করা। তাহলে প্রথমেই যে আমাদের একটা মৌলিক কর্তব্য সেটা হচ্ছে কি আমাদের যে সংবিধান সেই সংবিধানটাকে মেনে চলা এবং আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পরবর্তী যে মৌলিক কর্তব্য সেটা কি স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করে এমন মহৎ আদর্শ লালন করুন এবং অনুসরণ করুন। ঠিক আছে, প্রথম এখানে দ্বিতীয় নাম্বার যে মৌলিক কর্তব্য রয়েছে সেখানে বলছে কি যে আমাদের যে ফ্রিডম ফাইটাররা রয়েছে বা আমাদের দেশের যে জাতীয় সংগ্রাম হয়েছে সেই সংগ্রামগুলোকে অনুপ্রাণিত করে এমন যে আদর্শ রয়েছে, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, এদেরকে অনুসরণ করতে বলছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার মৌলিক কর্তব্য। 3 নম্বরে কি ভারতের সার্বভৌমত্ব, একতা এবং অখণ্ডতা। সার্বভৌমত্ব, একতা এবং অখণ্ডতা, এই 3টা জিনিসকে রক্ষা করা আমাদের কর্তব্য। ঠিক আছে, 4 নাম্বার যে আমাদের মৌলিক কর্তব্য রয়েছে সেটা হচ্ছে দেশকে রক্ষা করা। দেশকে রক্ষা করা বলতে কি এবং জাতীয় সেবা প্রদান করা। দেশকে রক্ষা করা এবং জাতীয় সেবা বলতে কি, ধরো এমন একটা সিচুয়েশন তৈরি হলো যে দেশের তোমাকে খুব প্রয়োজন। ঠিক আছে, ধরো যুদ্ধের পরিস্থিতি এবং দেশের সৈন্য প্রয়োজন এবং তোমাকে দেশ চাইছে দেশের হয়ে লড়াই করার জন্য। তো সেই সময় দেশকে রক্ষা করা এবং দেশের সেবা করা তোমার কিন্তু একটা মৌলিক কর্তব্য বা আমাদের সকলের একটা মৌলিক কর্তব্য। ঠিক আছে, তুমি নাও করতে পারো, যদিও এমার্জেন্সির সময় তুমি করতে বাধ্য, কিন্তু এটা একটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। এবং দ্বিতীয় নাম্বার 5 নম্বরে কি রয়েছে, 5 নম্বরে হচ্ছে ধর্মীয়, ভাষাগত এবং আঞ্চলিক বা বিভাগীয় বৈচিত্র্যকে অতিক্রম করে ভারতের সমস্ত মানুষের মধ্যে সম্প্রীতি
এবং অভিন্ন ভ্রাতৃত্বের চেতনা প্রচার করা এবং মহিলাদের মর্যাদার জন্য অবমাননাকারক অভ্যাসগুলি পরিত্যাগ করা। তার মানে কি বলছে? 5 নম্বরে বলছে যে আমাদের প্রত্যেকটা ভারতবাসীর সাথে আমরা যাতে ভালো সম্পর্ক রাখি। কিরকম? ভাই ভাইয়ের সম্পর্ক রাখি, তা জাতি ধর্ম লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকের সাথে যাতে আমরা একটা ভালো সম্পর্ক রাখি, এবং আমাদের যে অভ্যাসগুলো রয়েছে যেগুলো একজন নারীকে অসম্মান করে, ঠিক আছে, নারীকে অসম্মান করে, তো ঠিক আছে, সেই রকম অভ্যাসগুলোকে পরিত্যাগ করতে বলছে। কি বলছে? 5 নাম্বার মৌলিক কর্তব্য, এমন কোনো আমাদের অভ্যাস যদি থাকে যা কোনো একটা নারীকে অসম্মান করে, তো সেই অভ্যাসগুলোকে পরিত্যাগ করা। আরেকটা হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা ভারতবাসীর সাথে ভালো সম্পর্ক রাখা, মিষ্টি মধুর সম্পর্ক রাখা, জাতি ধর্ম লিঙ্গ সবকিছু বাদ দিয়ে। নেক্সট, দেশের যৌগিক সংস্কৃতি সমৃদ্ধ ঐতিহ্যের মূল্যায়ন এবং সংরক্ষণ। 6 নম্বর যে আমাদের মৌলিক কর্তব্যটা রয়েছে সেখানে কি বলছে? আমাদের দেশের যে সংস্কৃতি রয়েছে এবং ঐতিহ্য যেগুলো রয়েছে সেগুলোকে রক্ষা করা। আমাদের দেশের সংস্কৃতি যেমন কি, ছৌ নাচ, এটা হচ্ছে আমাদের দেশের একটা সংস্কৃতি। গরবা ডান্স, এটা হচ্ছে আমাদের একটা সংস্কৃতি। দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, ঈদ, তারপর হচ্ছে তোমার গুড়ি পাড়ওয়া, ঠিক আছে, এগুলো সব। তারপরে তোমার বিভিন্ন ধর্মের, আমার জানো দেশ হচ্ছে বিভিন্ন ধর্মের দেশ এবং বিভিন্ন কালচার এখানে রয়েছে, বিভিন্ন সংস্কৃতি রয়েছে। তো এই জিনিসগুলোকে রক্ষা করা এবং আমাদের যে রিচ হেরিটেজ রয়েছে সেগুলোকেও রক্ষা করা হচ্ছে আমাদের দেশের, আমাদের একজন ভারতের নাগরিক হিসাবে কর্তব্য। বুঝতে পেরেছো? তাহলে 6টা আমাদের কর্তব্য হয়ে গেল। 7 নম্বরে কি বলেছে একবার দেখো। 7 নম্বরে বলছে বন, হ্রদ, নদী এবং বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং উন্নত করা এবং জীবিত প্রাণীদের প্রতি সহানুভূতি করা। তার মানে কি, আমাদের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশটাকে রক্ষা করা, পরিবেশের মধ্যে যে জীব রয়েছে, যে বন্য প্রাণীগুলো রয়েছে তাদেরকেও রক্ষা করা, এবং যেসব জীব বেঁচে আছে তাদের প্রতি সহানুভূতি দেখানো, ঠিক আছে, বা সহমর্মিতা দেখানো। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার মৌলিক কর্তব্য। 8 নাম্বার মৌলিক কর্তব্য কি রয়েছে? আমাদের বৈজ্ঞানিক মেজাজ, মানবতাবাদ এবং অনুসন্ধান ও সংস্কারের চেতনা বিকাশ করুন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ রাখতে বলছে। 8 নম্বরে কি বলছে? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ বলতে কি বোঝায়? মানে আমরা কুসংস্কারাচ্ছন্ন হব না, কুসংস্কারাচ্ছন্ন হব না। যেমন ডাইনি প্রথা, এটা একটা কুসংস্কার, ডাইনি প্রথা বলে কিছু নেই। তো আমাদের যে মানসিকতা একজন নাগরিক হিসাবে, সেটাকে বিজ্ঞান মনস্ক হতে হবে। আমরা বিজ্ঞানকে যাতে বেশি ব্যবহার করি, কি করতে হবে? বিজ্ঞান মনস্ক, আমাদের মানসিকতাটাকে বিজ্ঞান মনস্ক করতে হবে। এটা হচ্ছে 8 নাম্বার মৌলিক কর্তব্য। 9 নাম্বার মৌলিক কর্তব্য কি? জনসাধারণের সম্পত্তি রক্ষা করা। দেখবে আমাদের দেশে একটা জিনিস তোমরা দেখতে পাবে, কোনো একটা আন্দোলন হচ্ছে সরকারের বিরুদ্ধে, সেখানে কি করা হচ্ছে? রেল জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ট্রেন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, রেল ব্যবস্থাকে ক্ষতি করা হচ্ছে, ঠিক আছে। তো এই ট্রেনটা কি সরকারের নিজের বাপের? তা তো নয়। ট্রেনটা হচ্ছে আমাদের দেশের, আমাদের দেশের জনগণের করের টাকায় তৈরি হয়েছে একটা ট্রেন, বা আমরা একটা ট্রেন কিনেছি। তো এই যে জনসাধারণের যে সম্পত্তি, ট্রেনটা কারো একা বাপের নয়, ট্রেনটা কোনো সরকারের নয়, কোনো পার্টির নয়, কোনো নেতার নয়, ট্রেনটা আমাদের দেশের। বা আবার আমরা কি করি? বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে দিই, ঠিক আছে। তো এইটা কিন্তু একটা খারাপ জিনিস। জনসাধারণের সম্পত্তি হচ্ছে ট্রেন, তো ট্রেনটাকে জ্বালালে কার ক্ষতি? জনগণের ক্ষতি। একটা ট্রেন জ্বালালে আরো একটা ট্রেন কিনতে হবে, কার টাকা যাবে? জনগণের টাকা যাচ্ছে। তো এমন কোন সম্পত্তি যেটা জনগণের, পাবলিক সম্পত্তি, যেমন ট্রেন, বাস, বাস প্রাইভেটও রয়েছে, পাবলিক বাসও রয়েছে, তাছাড়া বিভিন্ন আমাদের যে বিল্ডিং গুলো রয়েছে, যেমন নবান্ন, নবান্ন একটা হচ্ছে আমাদের পাবলিক প্রপার্টি, ঠিক আছে। তো এইগুলোকে সংরক্ষণ করা,
ঠিক আছে, যে সার্বজনিক সম্পত্তি রয়েছে আমাদের, সেইগুলোকে রক্ষা করাটাই হচ্ছে একজন ভারতের নাগরিক হিসাবে আমাদের মৌলিক কর্তব্য। এবং 10 নাম্বার যে মৌলিক কর্তব্য সেটা হচ্ছে কি, ব্যক্তি এবং সমষ্টিগত কার্যকলাপের সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা করুন, যাতে জাতি ক্রমাগত প্রচেষ্টা এবং কৃতিত্বের উচ্চ স্তরে উঠতে পারে। ঠিক আছে, তার মানে কি, ব্যক্তিগত এবং আমাদের প্রত্যেকের ভালোর জন্য আমাদেরকে সবসময় রেডি থাকতে হবে, এবং যাতে আমাদের জাতি ভারতীয় হিসাবে আমরা একটা উঁচু জায়গায় যেতে পারি, এটা আমাদেরকে সবসময় চেষ্টা করে যেতে হবে। তো এই যে 10টা মৌলিক কর্তব্য রয়েছে, এই 10টা মৌলিক কর্তব্য ছিল মূল অরিজিনাল বা মূল সংবিধানে। মূল সংবিধান বলতে কি, মূল সংবিধানে তো মৌলিক কর্তব্য ছিলই না, পরবর্তী ক্ষেত্রে যেটা অ্যাড করা হয়েছিল সেটা হচ্ছে 10 নাম্বার। পরবর্তী ক্ষেত্রে আরো একটা সংবিধান সংশোধন করা হয়, যেটা হচ্ছে 86তম সংবিধান সংশোধন 2002। ঠিক আছে, এই সংবিধান সংশোধনের মধ্যে আমাদের 11তম যে ফান্ডামেন্টাল ডিউটিটি রয়েছে সেটা যুক্ত করা হয়। সেখানে কি বলা হয়, সেখানে বলা হয়েছিল যে 6 থেকে 14 বছরের শিশুদেরকে প্রাইমারি এডুকেশনটা দেওয়া একজন বাবা মায়ের কর্তব্য বা একজন অভিভাবকের কর্তব্য। কি, 6 থেকে 14 বছরের শিশুদেরকে প্রাইমারি এডুকেশনটা দেওয়া একজন প্যারেন্ট হিসাবে বা একজন অভিভাবক হিসাবে তার কর্তব্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল 11টা মৌলিক কর্তব্য। এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে কি, এই যে 86তম সংবিধান সংশোধন 86তম সংবিধান সংশোধন 2002, সরি কি বললাম, 2002। এই সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের সংবিধানে দুটা জিনিস যুক্ত হয়, একটা হচ্ছে আর্টিকেল 21 এর এ, এবং আরেকটা হচ্ছে 11তম ফান্ডামেন্টাল ডিউটি। ঠিক আছে, 21 এ আমাদের মৌলিক অধিকারের আর্টিকেল 21 এতে কি বলা হয়েছিল, যে 6 থেকে 14 বছরের শিশুদেরকে বিনামূল্যে শিক্ষা দিতে হবে, বিনামূল্যে এডুকেশন। এটা হচ্ছে কি মৌলিক অধিকার। এবং 11 নাম্বার যে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, সেখানে বলা হয়েছে যে 6 থেকে 14 বছরের শিশুদেরকে বাবা মায়ের কর্তব্য পড়াশোনা করানো। এই হচ্ছে মৌলিক কর্তব্য। তাহলে আমরা আজকে দুটা টপিক আলোচনা করলাম, একটা হচ্ছে ডিপিএসপি এবং আরেকটা হচ্ছে আমাদের যে মৌলিক কর্তব্যগুলো রয়েছে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল, এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। তো আমি চাইছিলাম যে পরবর্তী ভাগে মানে ভাগ 5-এ যাওয়ার আগে যতগুলো টপিক তোমাদের সাথে পড়ানো হলো সেগুলো নিয়ে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করা। তো তোমরা যদি চাও যে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস, তাহলে সেটা জানাও। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। চলো, পরের দিন আরো একটা নতুন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। বাই।